সার্থকের অসহায়ত্বর দেখে মজা করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বারবার করে স্রোতের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, ওদিকে স্রোত এই জিনিসটা বোঝা সত্ত্বেও বারবার করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে সার্থককে। ওদিকে এক পর্যায়ে সার্থক বিরক্ত হয়ে স্রোতকে আঁকড়ে ধরে বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না যে আমি তোমার সাথে বারবার করে কথা বলার জন্য তোমার পেছন পেছন আসছি, তা সত্ত্বেও তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো স্রোত। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন আমি এড়িয়ে আপনাকে চলবো না বলুন তো, আপনি তো বলেছেন যে আপনার কাছ থেকে যাতে আমি চিরতরে দূরে সরে যাই, তাই আর যাই হোক না কেন কলেজে চেঞ্জ করার সিদ্ধান্তটা তো আপনার কারণে আমি জিনিসটাকে আটকে দিয়েছিলাম, কারণ এখন তো আমার কাছে অপশনও নেই অন্য কলেজে ট্রান্সফার হওয়ার, তাই আর কি করবো এখন, আপনার থেকে তো দূরেই ভাগতে হবে, তার জন্য আপনার কাছ থেকে আমি দূরে দূরে থাকছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তুমি বুঝতে পারছো না আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, একটা কথা মনে রেখো স্রোত, আমার কোনো দায় পড়ে যায়নি তোমার পেছন পেছন ঘোরার, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে বাধ্য করে ফেলেছো, কারণ তুমি আমার বাবার ব্রেনটা চিরতরে একবারে ওয়াশ করে ফেলেছো, যার ফলে কিনা আমার বাধ্য হতে হয়েছে তোমার কাছে রিকোয়েস্ট করার জন্য, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আর তাও আবার আমার বাবার জন্য। তখন এই কথা বলা মাত্র স্রোত ঘাবড়ে গিয়ে বলতে থাকে কী ব্যাপার স্যার, কী হয়েছে, আপনি তো এরকম করে অসহায়ের মতন আমার সাথে কোনো সময় কথা বলেন না, কী হয়েছে, আঙ্কেলের আবার কোনো কিছু হয়েছে, উনি কি আবার অসুস্থ হয়ে পড়েছে, বলুন কী হয়েছে, আপনি এরকম করে দাঁড়িয়ে আছেন কেন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে এখন খুব আমার বাবার প্রতি দরদ উতলে পড়ছে, এতদিন কোথায় ছিল বলো তো, তুমি তো খুব ভালো করে জানো যে সেই মানুষটা তোমাকে না দেখতে পেলে অস্থির অস্থির হয়ে যায়, তার সত্ত্বেও তুমি এই জিনিসটা কী করে করলে বলো তো, জানো তো তোমাদের মতন ডাল মেন্টালিটির মেয়েদেরকে না আর যাই হয়ে যাক না কেন বাবার স্নেহ পাওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নেই, কিন্তু তার সত্ত্বেও আমার বাবাটা তো বোকা শোকান না, তার জন্য কোনো কিছু বুঝে না যে তোমাদের মতন মেয়েদেরকে কেমন করে ট্রিট করতে হয়। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার যা বলার আপনি আমাকে বলুন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আঙ্কেলের কী হচ্ছে আপনি প্লিজ আমাকে একটু খুলে বলুন, নয়তো আমি আঙ্কেলের কাছে একবার ফোন করে নিচ্ছি। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ফোন করলে লাভ হবে না, তোমাকে ও বাড়িতে যেতে হবে, বাবা সকাল থেকে জেদ ধরে বসেছে যে যত পর্যন্ত না তুমি ও বাড়িতে যাবে তত পর্যন্ত সে নাকি মেডিসিন খাবে না, এখন তাকে মেডিসিন খাওয়ানোর জন্য তার জন্য আমাকে বাধ্য হতে হয়েছে তোমাকে অনুরোধ করার জন্য, কারণ তুমি আমার পিসিমণি এবং আমার বাবার উপরে এমন জাদু করেছো যার ফলে কিনা তারা দিন রাত শুধু তোমার কথাই জপে। তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে আসলে তারা আমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে, তো তার জন্যই ওনারা হয়তো বা সারাদিনই আমার নাম জপে, কিন্তু সেটা যে আপনার মোটেও সহ্য হবে না সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে আর যাই হয়ে যাক না কেন আপনি এই যে মন্তব্যটা করলেন আমাকে নিয়ে যে আমি হয়তো বা তাদের এই ভালোবাসাটাকেই মিস ইউজ করছি, সেরকম মেয়ে আর যাই হোক না কেন আমি না, কারণ আমি আমার মা বাবা থেকে শিক্ষাটা পাইনি, এবং আমি ছোটোবেলা থেকে আমার রায় দিদি ভাই থেকে সেটাই শিখে এসেছি যে গুরুজন তো সবসময় সম্মান করতে হয়, তাদের স্নেহর যোগ্য যখন আমি একবার হয়েছি, তাই আর যাই হয়ে যাক না কেন তাদের স্নেহ থেকে আমি মোটেও বঞ্চিত হতে চাই না, তার জন্য আপনি একদম ভাববেন না আপনার বাবার একটি মেডিসিন খাওয়ানোর দায়িত্ব আমার। আঙ্কেল যখন একবার জেদ ধরেছে যে সে আমাকে না দেখা পর্যন্ত সে কোনো মতেই মেডিসিন খাবে না, তাহলে তাকে মেডিসিন খাওয়ানোর দায়িত্বটা তো আমার উপরেই বর্তায়, তাই আমি আজকে সন্ধ্যাবেলা গিয়ে ওনাকে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি তোমার মুখ থেকে এরকম বড় বড় কোনো কথা শুনতে চাই না, কার্যক্ষেত্রে করে দেখো তখন আমি বিশ্বাস করবো। তখন স্রোত বলতে থাকে যে স্যার এই জিনিসটা তো আপনি খুব ভালো করে জানেন যে আমি যে শুধু মুখে মুখে বলি না, আমি কার্যক্ষেত্রেও করে দেখাই, এটা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।